জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে 10 থেকে 12 মার্চ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আফগানিস্তানের 2 প্রদেশে পাকিস্তানের বিমান হামলা। যুক্তরাজ্যে ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই 2 পয়েন্টে নামিয়ে আনল ম্যান সিটি। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কফি ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাতে গণমাধ্যমকে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ অথবা এর 2-3 দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশ হয় পরদিন। সেই হিসেবে 14 মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার। এরই মধ্যে সংসদ নেতা নির্বাচন হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়। সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্র সীমার সুরক্ষায় তাদের নির্লস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত, শান্তিতে ও সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্যই পারি নাই যে আমরা ওইটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। এই যে গণতন্ত্র আইন হয়েছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, বাট নেক্সট 5 years পরে কি হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব মন্ত্র, তারপরে কি তরিকি মন্ত্র, সব মন্ত্র হয়ে গেছে, যেটা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। যে আমি যে বললাম এসব কথাবার্তা দেখা যাবে আমার একটা ব্র্যান্ড করে ফেলবে আমাকে, যে ভারতীয় দালাল, রড দালাল, অনেক কিছু বলে ফেলবে। বাট আমি বলবো, কারণ এইটা বলার জন্যই আমি জীবন দিতে গেছিলাম, মুক্তি দিতে গেছিলাম। মরে গেলে আজকে কেউ নাম নিত না। বেঁচে আছে বলে আজকে মন্ত্রী হয়েছে। এই দেশটা, এই ভূখণ্ড তৈরি হয়েছে বলে আমি মন্ত্রী হয়েছি।
আইন অমান্য করে কেউ যেন উঁচু ভবন নির্মাণ করতে না পারে এই বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আগে যারা আইন অমান্য করে উঁচু দালান নির্মাণ করেছেন সেসব ভবন এখন ভেঙে ফেলা হয়তো সমীচীন হবে না, তবে অবৈধ দালান মালিকদের জরিমানা করা যেতে পারে। ভবিষ্যতে যেন কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে না পারে সেজন্য সরকার কঠোর হবে। তিনি আরো বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কুমিল্লাবাসীর সঙ্গে তার মতের মিল রয়েছে। কারাগারটি শহরের বাইরে নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া কুমিল্লা শহরকে যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী বলছে, হামলাগুলোতে সন্ত্রাসী শিবির ও আস্তানার লক্ষ্যবস্তু করা হয়েছে। আস্তানাগুলো পাকিস্তান তেহরিকি তালেবান এবং তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 7টি শিবিরে নির্বাচিত অভিযান চালানো হয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে হামলার দায়ে অভিযুক্ত। সীমান্ত অঞ্চলে আইএসের একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে আল জাজিরাকে আফগান সূত্রগুলো জানিয়েছে, রোববারের দুটি সীমান্তবর্তী প্রদেশ পাকতিকা ও নানগারহারে এই হামলা চালানো হয়। পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলার কথা বলা হয়েছে। পাকিস্তান বলছে, ইসলামাবাদ, বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্বের নির্দেশে চালানো হয়েছে, এমন চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী সংগঠন ব্রিটেন ফার্স্টের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আন্দোলন থেকে ওদের ফেরত পাঠাও স্লোগানে মুখর হয়ে ওঠেন শতাধিক বিক্ষোভকারী। ইউনিয়ন জ্যাক পতাকা হাতে অনেকেই অভিবাসী বিরোধী স্লোগান দেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেন। এই সময় কিছু বিক্ষোভকারীকে মদ্যপ অবস্থায়ও দেখা যায়। ব্রিটেন ফার্স্ট, যারা গণহারে অভিবাসী ও মুসলিমদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তোলে, তাদের এই কর্মসূচির প্রতিবাদে শনিবার দুপুরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। এই বিক্ষোভে কয়েকটি রাস্তায় অসংখ্য বামপন্থী ও ফ্যাসিবাদ বিরোধী কর্মীদের সমাবেশ ছিল ডানপন্থীদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বড়। প্রতিবাদ বিক্ষোভের সময় তারা বর্ণবাদ বিরোধী ব্যানার বহন করেন এবং ফিলিস্তিনি পতাকা সহ বিভিন্ন পতাকা প্রদর্শন করেন। পাল্টা মিছিল শুরুর আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু কট্টর ডানপন্থী কর্মী পাল্টা বিক্ষোভস্থলে ঢুকে লাইভ স্ট্রিম শুরু করেন। পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ব্রিটেন ফার্স্টের নেতা পল গোল্ডিং এর নেতৃত্বে মিছিল শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শহরের কেন্দ্রে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে গালাগালি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকলে পুলিশ তাদের নিরাপদ রাস্তা থেকে সরিয়ে নেয়। এবারে খেলার খবর। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা যোগ করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র 2 পয়েন্টে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নায়ক ছিলেন 20 বছর বয়সী নিকো ওরাইলি। প্রথমার্ধে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচের শুরু থেকে দাপট দেখায় পেপ গার্দিওলার দল, তার ফলও আসে দ্রুত। ম্যাচের 14তম দূরপাল্লার দুর্দান্ত শটে জাল কাপান ওরাইলি। গোলটি সিটির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তবে নিউক্যাসল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে। 22তম মিনিটে লুইস হলের শট ডিফ্লেকশন হয়ে জালে ঢুকে গেলে সমতায় ফেরে অতিথিরা, কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি সেই সমতা। কিছুক্ষণ পর কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ওরাইলি, আবারও এগিয়ে যায় সিটি।
এই জয়ে পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র 2 পয়েন্টে নামিয়ে আনলো, ফলে শিরোপা লড়াই এখনও আরও তীব্র ও রোমাঞ্চকর হয়ে উঠেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে 10 থেকে 12 মার্চ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইনকিলাব জিন্দাবাদ চলবে না, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আফগানিস্তানের 2 প্রদেশে পাকিস্তানের বিমান হামলা। যুক্তরাজ্যের ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষ। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই 2 পয়েন্টে নামিয়ে আনলো ম্যান সিটি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।